তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? যেহেতু আমাদের টাইমটা একটু মানে চেঞ্জ হয়ে গেছে, এজন্য হচ্ছে অনেকেই হচ্ছে জয়েন করবে না, বাট আমরা শুরু করি পড়ানো। হ্যাঁ, আচ্ছা, চলো। তাহলে আমি একটু বলি যে পড়ানোর নিয়ম কি। জিকে পড়ার নিয়ম হচ্ছে যে আহ, আমি যা যা বলবো তুমি প্রথমে শুনবা, আর সেকেন্ড বার আমি যখন রিপিট করব, আমি যখন বারবার বলবো তুমিও সাথে সাথে সেটা বলবা। তাহলে হচ্ছে ক্লাসে মোটামুটি পড়া মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, সাথে সাথে রিপিট করবো। আচ্ছা, চলো। তাহলে পাকিস্তান শাসনামল, আমি একটু শুরু করি। পাকিস্তান শাসনামল, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সমস্যা নাই প্রিয়ম। 25 ব্যাচ সমস্যা নাই, 25 ব্যাচ ক্লাস করলেও সমস্যা নাই। ক্লাস যেহেতু আজকে লাইভে চলে আসছো, ক্লাস করো, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাহলে পাকিস্তান শাসনামল বলতে আসলে কোন সময়টাকে বোঝায়, প্রথমে আমাকে এটা বুঝতে হবে যে পাকিস্তান শাসনামল বলতে কোন সময়টাকে বোঝায়। এটা হচ্ছে 1947 থেকে 1971, 1947 থেকে 1971, এটা হচ্ছে আমাদের পাকিস্তান শাসনামল। এখন আমাদের জিকেতে মেইনলি আমাদের বাংলাদেশের ইতিহাস লাগে, বাংলাদেশের ইতিহাস এবং হচ্ছে মুক্তিযুদ্ধ, এটা দরকার হয়। বাট এর পাশাপাশি দেখা যায় যে প্রাচীন বাংলার ইতিহাস বা হচ্ছে পাকিস্তান শাসনামল, এখান থেকেও প্রশ্ন আসে। তাহলে এগুলো আমাকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখন তুমি দেখো যে পাকিস্তান শাসনামল কোন সময়টা, 1947 থেকে 1971, এটা হচ্ছে পাকিস্তান শাসনামল। এই টাইমে পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই পূর্ব পাকিস্তান বা হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটাকে শাসন করছিল। 1971 সালে তো মুক্তিযুদ্ধ হয়, সেখানে আমরা বিজয়ী লাভ করি, বিজয়ী হয়ে পরে আলাদা দেশ হই, তাই না? বাংলাদেশ এবং হচ্ছে পাকিস্তান আলাদা দেশ হয়। তাহলে 1947 থেকে 1971 এই সময়টাতে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শাসন করছে। এখন আমি যদি তোমাকে একটা আইডিয়া দেই যে আমরা বাঙালি জাতি, এই যে আজকে চিন্তা করো, আজকে হচ্ছে 2024 সাল, তাহলে 2024 বছর আগে বাঙালি জাতি, আজকের বাঙালি জাতি কিভাবে আসছে, আমি যদি একটা সামারাইজ করি তোমাকে, দেখো, মানে আজ থেকে ধরো 1000 বছর আগে এই জায়গায়, এই বাংলাদেশ যেখানে আমরা বসবাস করি, এই জায়গায় বিভিন্ন আদিম অধিবাসীরা বসবাস করতো। এরা ধরো তোমার অস্ট্রেলিয়ান, ঠিক আছে, আদি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ছিল। তোমরা জানো বাঙালি হচ্ছে মিশ্র জাতি, তেমন চিন্তা কর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই জায়গায়। যেমন আর্য যাদেরকে বলি, আর্য মানে হচ্ছে ইরান, ইরান থেকে মানুষ আসছে। তারপর তোমার দক্ষিণ ভারত, সেখান থেকে মানুষ আসছে। মানুষ এসে এই জায়গায় বসতি করছে, বসতি করার পর সেখান থেকে তোমার বাঙালি জাতির উদ্ভব হয়েছে। বাঙালি জাতি মেইনলি হচ্ছে আদি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত, অস্ট্রেলিয়ান মানুষদের একটা মানে ধারা এই জায়গায় প্রবাহিত হয়েছে, ঠিক আছে? দেন তোমার ধরো এই জায়গায় তোমার আদিম অধিবাসী কোল, মুন্ডা, সাঁওতাল, গারো, এরকম বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করতো। এগুলা মানে আদিম অধিবাসী, আদি অস্ট্রেলীয় বংশোদ্ভূত। জাস্ট একটু গল্প বলতেছি। এরপরে তোমরা জানো যে এই জায়গায় মৌর্য বংশ শাসন করে, তারপর গুপ্ত বংশ শাসন করে, পাল বংশ শাসন করে, তারপর হচ্ছে সেন বংশ শাসন করে, তাই না? তারপর তোমরা জানো যে মোটামুটি যে সেন বংশের শেষ রাজা যে ছিল, তাই না, নর্মালি তোমার লক্ষণ সেনের টাইমে, লক্ষণ সেনকে যখন 1204 সালে তোমার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন নদিয়া আক্রমণ করে, হ্যাঁ, নদিয়া পশ্চিমবঙ্গের ওদিকে যে নদিয়া আছে সেখানে যখন আক্রমণ করে, তখন এই জায়গায় এই ভারতের বঙ্গদেশ বা বাংলার এই এরিয়াতে তোমার হচ্ছে মুসলিম শাসকদের শাসন আমলের সূচনা হয়, মুসলিম শাসন আমলের সূচনা হয়। পরবর্তীতে সুলতানি শাসন চলে, পরবর্তীতে কিন্তু মুঘলরা আসে, ঠিক আছে, মুঘলরা আসে। মুঘলরা যখন আসে, মুঘলরা তো দিল্লিতে তাদের রাজত্ব স্থাপন করে, দিল্লিতে। আর তারপর বাংলা এই এরিয়াটা, বাংলাদেশ এই এরিয়াটা তাদের একটা তোমার ধরো একটা অংশ ছিল। এই জায়গায় তোমার নবাবরা ছিল, নবাব যারা এই জায়গাটাকে শাসন করতো, বাংলাদেশকে শাসন করতো, তোমরা জানো। পরে যে 1757 সালে যে বাংলার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা, তাকে কিন্তু তোমার ইংরেজরা পরাজিত করে 1757 সালের 23শে জুন, যেটা পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে তারা কিন্তু নবাবকে পরাজিত করে। পলাশী কিন্তু ঢাকার পলাশী না, ঢাকার পলাশী না, এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদে। হ্যাঁ, ভারতের হচ্ছে মুর্শিদাবাদে হচ্ছে তোমার এই ইটা আছে, মুর্শিদাবাদে হচ্ছে আমাদের এই পলাশীর প্রান্তরটা। আচ্ছা, দেন তোমার ইংরেজরা কিন্তু যখন 1757 সালে আমাদের নবাবকে পরাজিত করে, পরে ইংরেজরা শাসন করে, প্রায় 200 বছর শাসন করে ইংরেজরা, 1757 থেকে 1947, এই সময়টাতে কিন্তু ইংরেজরা শাসন করে। দেন তোমরা জানো যে 1947 সালে গিয়ে আমার যে ভারতীয় উপমহাদেশ, এখন ভারতীয় উপমহাদেশ জিনিসটা কী ছিল, কী কী দেশটি, মেইনলি তোমার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলা মিলে তোমার একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, যেটাতে পুরা ইংরেজরা শাসন করতো। দেন তো 1947 সালে 14ই আগস্টে গিয়ে পাকিস্তান আর 15ই আগস্টে গিয়ে ভারত, দুইটা আলাদা স্বাধীন
দেশের সৃষ্টি হয়, ঠিক আছে। পরে এই জায়গায় তুমি চিন্তা করো 1947 সালে 14ই আগস্ট হচ্ছে পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, 15ই আগস্ট হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করলো। ওকে, দেন পাকিস্তানের দুইটা পার্ট ছিল, পাকিস্তানের দুইটা অংশ ছিল। মেইনলি তোমার ওরা ধর্মের ভিত্তিতে ভাগ করে, ধর্মের ভিত্তিতে ভাগ করে যে পাকিস্তানটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আর ভারতটা হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, এইভাবে ভাগ করে। এবার চিন্তা করো পাকিস্তানের দুইটা পার্ট, একটা পশ্চিম পাকিস্তান, ওখানে মুসলমান, পূর্ব পাকিস্তান বা হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটাও কিন্তু মুসলিমরা বসবাস করে, এভাবে তারা ভাগ করে। পরে এইভাবে তারা ধরো পশ্চিম পাকিস্তানের হাতে মেইন ক্ষমতা চলে যায়, ক্ষমতা চলে গেলে তারা 47 থেকে 71 পর্যন্ত মানুষের উপর মানে আমাদের উপর বাঙালিদের উপর অনেক অত্যাচার নির্যাতন করে, যার ফলশ্রুতিতে 1971 সালে গিয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়, যেখানে আমরা স্বাধীনতা লাভ করি। 71-এর পরে তো বঙ্গবন্ধু ক্ষমতায় আসেন, পরবর্তী আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দল ক্ষমতায় আসে, আজকে 2024 সাল। তাহলে আমি একটা ব্রিফ হিস্টোরি দিলাম। জিকে পড়ার আগে তোমাকে গুছাইতে হবে যে জিকেটা আমাদের জিকের পরিধি কতটুকু, ঠিক আছে, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা একদম সবার প্রথমে আলোচনা করলাম যে বাঙালি জাতি কীভাবে আসছে। দেখো আমি তোমাদেরকে পড়াচ্ছি না, আমি তোমাদেরকে গল্প করতেছি, হ্যাঁ গল্প করতেছি জাস্ট, তাহলে গল্প শুনো, এমনি মনে থাকবে। সবার প্রথমে অনেক হাজার হাজার বছর আগে এই জায়গাটাতে একটা তোমার ধরো প্রাচীন বাংলা ছিল, এই জায়গায় বিভিন্ন এলাকায় ভাগ ছিল, তোমরা পড়ছো বঙ্গ, সমতট, হরিকেল, রারো, এরকম বিভিন্ন এলাকা ছিল, ঠিক আছে। এই জায়গায় মানুষরা বসবাস করতো। বাঙালির আদি যারা ছিল, আদি বাঙালি যারা ছিল, আদি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত যারা ছিল, কুল, মুন্ডা, সাঁওতাল, এরা বসবাস করতো। পরবর্তীতে মৌর্য বংশ শাসন করে, গুপ্ত বংশ শাসন করে, পাল বংশ শাসন করে 400 বছর, তারপরে তো সেন বংশ আসে। দেন সেনদেরকে হটায় হচ্ছে এই জায়গায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মুসলিম শাসন আমলের সূচনা করে। পরবর্তীতে মুঘলরা আসে, মুঘলদের সময় এই বাংলাদেশ, এই এরিয়াটা তোমার হচ্ছে মুঘলদের একটা অংশ ছিল, পার্ট ছিল, এখানে নবাব ছিল। দেন বাংলার শেষ স্বাধীন নবাব যে ছিল সিরাজউদ্দৌলা, তাকে ইংরেজরা পরাজিত করে দেয় 1757 সালে। পরাজিত করার পর ইংরেজরা শাসন করে এই জায়গায় 200 বছর, 1947 পর্যন্ত। পরবর্তীতে যখন তারা ভাগ করে ভারত আর পাকিস্তান মিলে পাকিস্তানের দুইটা পার্ট তারা গড়ে দেয়। তাহলে পশ্চিমারা আমাদের উপর অ্যাটাক মানে অত্যাচার চালায়, এর ফলশ্রুতিতে যুদ্ধ হয়, পরবর্তীতে আমরা স্বাধীন দেশ হিসাবে ভূমিষ্ঠ হই 1971 সালে। সেখান থেকে আজকের বাংলাদেশ এই পজিশনে আসছে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জাস্ট আইডিয়া দিলাম, হ্যাঁ একটা জাস্ট আইডিয়া দিলাম যে কিভাবে আমাদের, ঠিক আছে, কিভাবে হচ্ছে আমাদের এই একটা জাতিগোষ্ঠী, এই বাঙালি জাতিগোষ্ঠী এত দূরে আসছে, যে আমরা হাজার বছর আগে আদি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ছিলাম, বাঙালি একটা মিশ্র জাতি। সেখান থেকে আমাদেরকে মৌর্যরা শাসন করছে, পালরা শাসন করছে, সেনরা শাসন করছে, গুপ্তযুগের সম্রাটরা শাসন করছে। এর পরবর্তীতে তোমার ধরো মুঘলরা শাসন করছে, সুলতানি আমল ছিল, পরবর্তী ইংরেজরা শাসন করছে। তারপরে গিয়ে পাকিস্তানিদের অত্যাচার নির্যাতনে অধিষ্ঠ হয়ে পরবর্তীতে আমরা বললাম যে আমাদের স্বাধীনতা লাগবে, সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে এই অবস্থায় আসছে। তুমি আমাকে একটু বলো যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে আজকের বাংলাদেশ, আজকে তুমি আর আমি, ঠিক আছে, আজকের বাঙালি আমরা মানুষ, ঠিক আছে, বাঙালি জাতিগোষ্ঠী যে এই পজিশনে আসছি, মানে এই বিকাশটা বুঝতে পারছো কিনা। তাহলে এখন তোমাদের জন্য হিস্টোরি বা ইতিহাসটা জানা খুবই সহজ হবে। এটা বুঝতে পারছো কিনা, এটা তোমাকে জানতে হবে প্রথমে, নাহলে তুমি বুঝতে পারবে না যে 47-এ কী হয়েছে বা 47-এর আগে কী হয়েছে। হ্যাঁ এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ মুনা ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ পুষ্প, হ্যাঁ ফাতেমা মিম কী অবস্থা, তারপর হচ্ছে আদিত্য, হ্যাঁ আদিত্য ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো আমি আশা করি। ওকে, হ্যাঁ মুনা ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, ওকে। তাইলে এখন দেখো, এখন খেয়াল করো, তাহলে 1947 সালের আগে, 1947 সালের আগে এই জায়গায় ইংরেজদের শাসন ছিল। তাহলে ইংরেজরা 200 বছর শাসন করলো, বাট প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ইংরেজরা শাসন করার পর হঠাৎ করে কি ঘটনা ঘটলো, যেটার ফলশ্রুতিতে 1947 সালে গিয়ে তারা ভারত এবং পাকিস্তান দুইটা আলাদা দেশ বানায় দিল। এটার মেন কারণ ছিল হচ্ছে প্রথম আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মেইনলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ তুমি জানো যে 1942 সালের দিকে, হ্যাঁ 1939 সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যেটা 1945 সাল পর্যন্ত চলে, 1945 সাল পর্যন্ত চলে। তাহলে এই সময়টাতে কিন্তু ব্রিটেন, জার্মানি, রাশিয়া, মানে পৃথিবীর যে মেজর যে দেশগুলো আছে, বড় বড় যে দেশগুলো আছে, তারা কিন্তু যুদ্ধে জড়ায় যায়।
এবং এখানে কিন্তু ব্রিটেন বা হচ্ছে ইংল্যান্ড বা ইংলিশরা, ব্রিটিশরা যারা আমাদেরকে শাসন করছে তারা কিন্তু খুব খারাপ অবস্থায় পড়ে যায়, হ্যাঁ, এই যুদ্ধের কারণে। তো এই কারণে তারা ধারণা করে যে আসলে আমাদের পক্ষে আর এই জায়গায় মানে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের কলোনি বা আমাদের শাসন ব্যবস্থা আর বেশি দিন টিকায় রাখা যাবে না। এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ হচ্ছে এই সময়টাতে 1940 থেকে 1947 এই সময়টাতে তোমার মহাত্মা গান্ধীর নেতৃত্বে, ঠিক আছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এদের নেতৃত্বে, ঠিক আছে, একটা আন্দোলন হয় যেটা হচ্ছে ভারত ছাড় আন্দোলন। ভারত ছাড় আন্দোলন যেটাকে আমরা আগস্ট আন্দোলন বলি, হ্যাঁ, এই যে ভারত ছাড় আন্দোলন বা হচ্ছে আগস্ট আন্দোলন, এটা মেইনলি কাদের নেতৃত্বে হয়েছিল? মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী এবং হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এদের নেতৃত্বে একটা আন্দোলন হয়। এটা হচ্ছে তোমার ভারত ছাড় আন্দোলন বা আগস্ট আন্দোলন বলা হয়। তাহলে ভারত ছাড়, এই ভারতটাকে কে ছাড়বে? ভারতটাকে ছাড়বে হচ্ছে ইংরেজরা। ইংরেজদেরকে বলতেছে তোমরা ভারতটাকে ছেড়ে দাও, ঠিক আছে। এক কারণ হচ্ছে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুবই খারাপ অবস্থায় আছো, আর আমরা এই ভারতীয় উপমহাদেশের মানুষ এখন আমরা মুক্তি চাই, আমরা তোমাদের শাসন আর চাই না, তোমরা ভারত ছেড়ে দাও, তোমরা ভারত ছেড়ে দাও। হ্যাঁ, বাংলাদেশের মানুষদের ফেস অনেকটা ইন্ডিয়ানদের সাথে মিল আছে, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে সেম ভৌগোলিক পরিবেশ এবং হচ্ছে সেম খাদ্যাভ্যাস এবং অনেকটা সেম জেনেটিক্স, ঠিক আছে, এই জন্য হচ্ছে এদের মিল আছে বাংলাদেশ এবং ভারতের মাঝখানে। এবং দক্ষিণ ভারত থেকে দ্রাবিড় সভ্যতার কিছু মানুষ আসছিল দক্ষিণ ভারত থেকে, তাদেরও একটা মানে একটা জাতিগোষ্ঠী কিন্তু এই জায়গায় থেকে গেছে। আচ্ছা, তো এই জিনিসটা তাহলে এই জন্য ভারত ছাড় আন্দোলন বা আগস্ট আন্দোলনের জন্য বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য মানে এত কিছু হওয়ার ফলে এই তোমার ব্রিটিশরা তারা কি করছে? তারা হচ্ছে এই জায়গা থেকে চলে গেছে, ভারতীয় সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশ থেকে চলে গেছে। চলে যাওয়ার আগে তারা দুইটা দেশে ভাগ করে দিয়ে গেছে, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। এখন এই যে দুইটা দেশে ভাগ করে দিয়ে গেল ভারত এবং পাকিস্তান, কিসের ভিত্তিতে? এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, একটা তত্ত্ব আছে, এটাকে বলা হয় দ্বিজাতি তত্ত্ব। দেখো আমি লিখে রাখছি, দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব মানে হচ্ছে দ্বি মানে হচ্ছে দুই, টু, জাতি মানে হচ্ছে নেশন, টু নেশন থিওরি। দ্বিজাতি তত্ত্ব মানে হচ্ছে টু নেশন থিওরি, ঠিক আছে, টু নেশন থিওরি। তাহলে টু নেশন থিওরি দুইটা জাতির তত্ত্ব, যে একটা হচ্ছে মুসলিম জাতি, একটা হচ্ছে হিন্দু জাতি। তাহলে মুসলিমদের জন্য একটা আলাদা দেশ আর হিন্দুদের জন্য একটা আলাদা দেশ, এই তত্ত্ব যে দিছিল এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব বা হচ্ছে টু নেশন থিওরি, ঠিক আছে, টু নেশন থিওরি। এটা কে দিছিল? এটা দিছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে দ্বিজাতি তত্ত্ব কে দিছে? সবাই একটু বলো, দ্বিজাতি তত্ত্ব কে দিছে? কেউ কমেন্ট করার দরকার নাই, মুখে মুখে বলো। দ্বিজাতি তত্ত্ব দিছে হচ্ছে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ তার টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব দিছে। এখানে বলতেছে যে মুসলিমদের জন্য একটা আলাদা দেশ হবে আর ভারতের হিন্দুদের জন্য একটা আলাদা দেশ হবে। আচ্ছা, তাইলে খেয়াল করো, তাইলে আমাদের দেশটা, ঠিক আছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশটা এটা ইংরেজরা ভাগ করছে কিসের উপর ভিত্তি করে? পরীক্ষার প্রশ্ন আসবে দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি। তারপর হচ্ছে দ্বিজাতি তত্ত্ব কে দিছে? এটা দিছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে, 1939 সালে, ঠিক আছে। দেন আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। লাহোর কি? লাহোর হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা শহর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা শহর হচ্ছে লাহোর, ঠিক আছে, লাহোর হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা শহর। সেই লাহোরে বাংলাদেশের অবিসংবাদিত একজন নেতা ছিলেন, তার নাম হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। তার নাম কি? শেরে বাংলা মানে হচ্ছে বাংলার ভাগ, শেরে বাংলা একে ফজলুল হক, ঠিক আছে, তিনি একটা প্রস্তাব উত্থাপন করেন যেটাকে বলা হয় লাহোর প্রস্তাব। কিন্তু তুমি খেয়াল করো লাহোর প্রস্তাবে উনি কি বলছে আসলে, যে মোহাম্মদ আলী জিন্নাহ বলল যে মুসলমানদের জন্য একটা দেশ, হিন্দুদের জন্য একটা দেশ, ঠিক আছে। এবার খেয়াল করো মেইন সমস্যাটা হয়ে গেছে কি, যে ধরো এটা মাঝখানে ভারত, ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানে ভারত, এক পাশে পূর্ব পাকিস্তান বা হচ্ছে এক পাশে বাংলাদেশ আর এক পাশে পশ্চিম পাকিস্তান। দেখো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুইটা মিলেই কিন্তু মেইন পাকিস্তান, ঠিক আছে, এই দুইটা মিলে কিন্তু একটা দেশ, কিন্তু মাঝখানে কি? মাঝখানে হচ্ছে ভারত। সমস্যাটা খেয়াল করছো? যে মেইনলি আমরা কি জানি, যে একটা দেশ হইতে গেলে দেশের ভিতরে একটা অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা থাকা লাগবে, যে আমার দেশের সীমানা মানে একদম কন্টিনিউয়াস, আমি চললে যাইতে পারি। এখন আমার দেশের মাঝখানে যদি অন্য দেশের বাউন্ডারি থাকে তাহলে সমস্যা না? এই জন্য আমাদের
শেরে বাংলা একে ফজলুল হক সে বলছে যে ঠিক আছে মুসলমানদের জন্য একটা আলাদা দেশ, হিন্দুদের জন্য একটা আলাদা দেশ, ঠিক আছে, বাট মুসলমানদের জন্য যে দেশটা হয়েছে সেই দেশের সমস্যা হয়ে গেছে কি যে দুইটা আলাদা জায়গায় পড়ে গেছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা দুইটা আলাদা জায়গাকে দুইটা আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দিই, দুইটা আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দিই, ঠিক আছে। মানে এটাকে বলছে লাহোর প্রস্তাব। সে চাইছিল যে দুইটা জায়গায় মুসলমানদের জন্য দুইটা দেশ হবে, ঠিক আছে, মানে ভারতের জন্য হিন্দুদের জন্য ভারত, ঠিক আছে, আর মুসলমানদের জন্য পাকিস্তান, ঠিক আছে, বাট আমাদের শেরে বাংলা বলছে যে মুসলমানদের দুইটা দেশ, যে মুসলমানদের জন্য পাকিস্তান, এই দুইটা অংশের ভিতরে দূরত্ব যেহেতু বেশি, তাহলে দুইটাকে আলাদা দেশ হিসেবে আমরা কি করি, মানে হচ্ছে গণনা করি, এটাই বলছে। এটা হচ্ছে লাহোর প্রস্তাব। তাহলে লাহোর প্রস্তাব কে দিছে? লাহোর প্রস্তাব দিছে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব দিছে কে? লাহোর প্রস্তাব দিছে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে এখানে দুইটা কথা আসবে, একটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ, দ্বিজাতি তত্ত্ব এটা কে দিছে? দ্বিজাতি তত্ত্ব কে দিছে? দ্বিজাতি তত্ত্ব দিছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। তাহলে দ্বিজাতি তত্ত্ব বা হচ্ছে টু নেশন থিওরি এটা দিছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, এটা দিছে মোহাম্মদ আলী জিন্না। আর লাহোর প্রস্তাব কে দিছে? লাহোর প্রস্তাব দিছে 1940 সালে, এটা দিছে হচ্ছে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক। ওকে, তারপর আসো, এখন খেয়াল করো, আমি তোমাকে বলি, এখন খেয়াল করো। তাহলে এখন তো দেশ স্বাধীন করে দিল, তাহলে 1947 সালের 14 আগস্ট হচ্ছে পাকিস্তান জন্মলাভ করে। আগে পাকিস্তান, 14 আগস্ট হচ্ছে পাকিস্তান, আর 15 আগস্ট হচ্ছে ভারত জন্মলাভ করে। তাহলে পাকিস্তানের স্বাধীনতা দিবস হচ্ছে 1947 সালে 14 আগস্ট, মানে 14 আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস, আর 15 আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। এখন খেয়াল করো, তৎকালীন সময় এই ভারতীয় উপমহাদেশকে যে ভেঙে দিছে, ঠিক আছে, আলাদা করে দিছে, তখন ব্রিটেনের বা ইংল্যান্ডের রানী কে ছিল? ইংল্যান্ডের রানী ছিল হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ। ইংল্যান্ডের রানী ছিল রানী দ্বিতীয় এলিজাবেথ, হ্যাঁ, ইংল্যান্ডের রানী ছিল রানী দ্বিতীয় এলিজাবেথ। তো তিনি যখন ভেঙে দিছে, তখন রানী বলল যে আমি যেহেতু দুইটা দেশকে ভাগ করে দিছি, কিন্তু আমার একটা প্রতিনিধি থাকতে হবে দুইটা জায়গায়, ভারতেও থাকতে হবে, পাকিস্তানেও থাকতে হবে। কেন? কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে, একটা নতুন করে স্বাধীন একটা দেশ, এই দেশের কিন্তু নিজস্ব সংবিধান নাই। এই দেশের কি নাই? ভারতেরও নিজস্ব সংবিধান নাই, পাকিস্তানেরও নিজস্ব সংবিধান নাই। তাহলে সে দেশে রাষ্ট্রপতি কী হবে, প্রধানমন্ত্রী কী হবে, এগুলো নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। এই জন্য রানী বলল, দেখো ভারতেও আমার একটা প্রতিনিধি থাকবে, পাকিস্তানেও আমার একটা প্রতিনিধি থাকবে, ঠিক আছে। এখন ভারতে রানীর যে প্রতিনিধি এবং পাকিস্তানের রানীর যে প্রতিনিধি, এটা আমাদেরকে একটু পড়তে হবে। এবং এদেরকে বলা হয়তো গভর্নর জেনারেল, ঠিক আছে। এদেরকে কি বলা হয়তো? বলো, সবাই মুখে মুখে বলো। এদেরকে বলা হয়তো হচ্ছে গভর্নর জেনারেল, ঠিক আছে, এদেরকে বলা হয়তো হচ্ছে গভর্নর জেনারেল। তাহলে ভারতের, ঠিক আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল মানে ভারতে নিযুক্ত রানীর একজন কর্মকর্তা, ঠিক আছে, রানীর বার্তা যে ভারতে নিয়ে আসতো, ঠিক আছে, সে হচ্ছে ভারতে নিযুক্ত রানীর কর্মকর্তা, সে হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন, তার নাম কি? তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। সবাই মুখে মুখে বলো, তার নাম কি? তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল, তার নাম কি? তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, ঠিক আছে। তারপর দেখো, এবার পাকিস্তানে, এবার তো পাকিস্তানে রানীর একটা প্রতিনিধি পাঠাইতে হবে। সো পাকিস্তানে সে আসলে রানী দ্বিতীয় এলিজাবেথ, সে আসলে কোনো ইংরেজকে নিযুক্ত করে নাই, সে পাকিস্তানে আসলে সে মোহাম্মদ আলী জিন্নাকেই তার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করছে। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? সবাই একটু বলো। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্না। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। আর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্না। দেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? এটা তোমাকে পড়তে হবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু। আর ভারতের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। এটা খুব একটা জরুরি না, একবার রিডিং পড়বা, ঠিক আছে। তোমাকে মনে রাখতে হবে একটাই, যে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্ট ব্যাটেন, আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এটা হচ্ছে একটু রিডিং পড়বা, হ্যাঁ, একটু রিডিং পড়বা। তাহলে আমার সাথে একটু বলো, ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে? এটা হচ্ছে জওহরলাল নেহেরু, এটা হচ্ছে জওহরলাল নেহেরু। আর ভারতের প্রথম প্রেসিডেন্টকে? প্রথম প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। প্রথম প্রেসিডেন্টকে? প্রথম প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, প্রথম প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পাকিস্তানে।
তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মানে কি? রানীর প্রতিনিধি। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। আর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। প্রথম প্রধানমন্ত্রীকে, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান। আর পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা, ঠিক আছে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা। এবং ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন কত সালে? 1958 সালে, ঠিক আছে। 1958 সালে তিনি পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। তাহলে ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন 1958 সালে। 1958 সালে। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু, প্রথম প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। একটু রিডিং পড়বা আর মনে রাখবা কোনটা? লর্ড মাউন্টব্যাটেন, যে হচ্ছে প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। আর পাকিস্তানের ক্ষেত্রে প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। এবং তার তোমার প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান। আর প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা, ঠিক আছে। প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা, ঠিক আছে। তাহলে আমাকে একটু বলো যে ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। প্রদীপ্ত দাস বলতেছে ক্লিয়ার। চম্পা নাথ, মুন্না, জান্নাতুল ফেরদৌস এবং হচ্ছে লিটন মৃধা। ওকে, ঠিক আছে। এরপর তাহলে এখন খেয়াল করো, এখন সমস্যাটা হয়ে গেছে কোথায়? ভারত তো একটা অখণ্ড দেশ, মানে এটাতে কোনো ভাগ নাই। সো ভারতের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এগুলো নিয়ে আমাদের আসলে ঝামেলা নাই, ঠিক আছে। ওরা যাই হোক, ওদের নিয়ে আমাদের আসলে প্যারা নাই। বাট সমস্যাটা হয়ে গেছে হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের ক্ষেত্রে দেখো, যেটা পশ্চিম দিকে এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর পূর্ব দিকে সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। সমস্যাটা হয়ে গেছে যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটা মিলে হচ্ছে সম্পূর্ণ পাকিস্তান। এবং এই সম্পূর্ণ দুইটা অংশ মিলে যে পাকিস্তান, তার প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান। তার প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। মানে পশ্চিম এবং পূর্ব দুইটারই মেইন প্রধানমন্ত্রী, একমাত্র প্রধানমন্ত্রী ছিল হচ্ছে লিয়াকত আলী খান। বাট খেয়াল করো এই জায়গায় খেয়াল করো, মানে ক্ষমতা পাকিস্তানের সম্পূর্ণ ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে, ঠিক আছে। পাকিস্তানের সম্পূর্ণ ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে, বা পূর্ব পাকিস্তানের হাতে তেমন ক্ষমতা ছিল না। তাহলে পূর্ব পাকিস্তানটা আসলে পশ্চিম পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে মানে থাকে, যে পূর্ব পাকিস্তানের হাতে নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের একটা প্রদেশ, ঠিক আছে, একটা প্রদেশ। পাকিস্তানের একটা প্রদেশ ছিল এই পূর্ব পাকিস্তান। তাহলে যে কোনো প্রদেশ, ঠিক আছে, বা যে কোনো একটা অংশ, যে কোনো দেশের অংশ, সেই জায়গায় একজন মুখ্যমন্ত্রী থাকতে হয়, সেই জায়গায় একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী থাকতে হয়। মানে এই অংশটার একটা প্রধানমন্ত্রী থাকতে হবে। দেখো, এই অংশ এই দুইটা মিলে পাকিস্তান। এই সম্পূর্ণ পাকিস্তানের দায়িত্ব ছিল লিয়াকত আলী খানের উপর, যে প্রধানমন্ত্রী ছিল। বাট শুধুমাত্র এই পূর্ব পাকিস্তান, এই অংশটার দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? শুধুমাত্র পূর্ব পাকিস্তান বা হচ্ছে এই অংশটা দায়িত্ব দেওয়া হয়েছিল খাজা নাজিমুদ্দিনকে, ঠিক আছে। খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে, খাজা নাজিমুদ্দিন। দেখো, এইগুলো হচ্ছে আমাদের বইতে থাকবে। আমাদের জিকে বইটা কিন্তু রেডি। হ্যাঁ, আমাদের জিকে বইটা রেডি। দেন আমরা জিকে বই থেকে পড়াবো। মানে আমাদের যে জিকে বইটা হচ্ছে, এই বইটা আমি লিখতেছি, ঠিক আছে। এই বইটা আমি এবং সাদি ভাই মিলে লিখতেছি। এটা খুবই ভালো একটা বই, এবং এই বইটা পড়লে আর কোনো কিছু পড়তে হবে না। আমাদের জিকে বইটা পড়লে আর কোনো কিছু পড়তে হবে না, এবং এত সম্পূর্ণ এবং এত সুন্দর একটা জিকে বই হচ্ছে। সো এটা আমরা শনিবারে হাতে পেয়ে যাব, আমি দেখাবো তোমাদেরকে। আর ঈদের পরে হচ্ছে তোমরা পার্সেল পেয়ে যাও। হ্যাঁ, ঈদের পরে তোমাদেরকে আমরা পার্সেলে পাঠিয়ে দিব জিকে আর ইংলিশ বই, দুইটা বই। হ্যাঁ, এবং খুবই ভালো একটা বই হয়েছে। এবং এরপর দেখবে যে আমরা বই থেকে পড়াবো, স্লাইড আর পড়াবো না, ঠিক আছে। প্রথম দিকে ক্লাসগুলো হচ্ছে আমরা একটু স্লাইড থেকে নিচ্ছি, এরপর আমরা বই থেকে পড়াবো, কারণ আমাদের বইগুলো হচ্ছে এত সুন্দর হচ্ছে, খুবই ভালো লাগবে তোমাদের পড়তে, ঠিক আছে, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে বাসানির ছবি। হ্যাঁ, আমার কথাগুলো শোনো, একটু করো, তাহলে হয়ে যাবে। একটু জাস্ট লিখে রাখো। আমরা আমাদের যে বইটা তোমাদেরকে আমি দিব, এই বইটাতে আমরা সবগুলা জিনিস অ্যাড করছি। হ্যাঁ, সবগুলা জিনিস অনেক সুন্দরভাবে অ্যাড করছি।
সো তোমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এই জায়গায় খেয়াল করো, তাহলে শুধুমাত্র পূর্ব পাকিস্তান, শুধুমাত্র পূর্ব পাকিস্তান, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আর প্যাচ লাগবে না। শুধুমাত্র পূর্ব পাকিস্তান, ঠিক আছে, এই অংশটার মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন, খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে, খাজা নাজিমুদ্দিন। বাট সমস্যাটা হয়ে যায় কি, সমস্যাটা হয়ে যায় যখন 1951 সালে, 1951 সালে গিয়ে লিয়াকত আলী খানকে হত্যা করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন যারা জিকে ইংলিশ ব্যাচে আছে, জিকে ইংলিশ ব্যাচে যারা আসো তাদের জন্য হচ্ছে বইটা ফ্রি, এই জিকে ইংলিশ বইটা ফ্রি। আর যারা হচ্ছে দুরন্ত প্রয়াসে আছো, হ্যাঁ, দুরন্ত প্রয়াসে যারা আছো ওরা মোট 12টা বই পাবা, ঠিক আছে, জিকে ইংলিশ সহ মোট হচ্ছে 12টা বই পাবা। এটাও ঈদের পরে পাবা, ওটার জন্য একটু পেমেন্ট লাগবে, হ্যাঁ, ওটার জন্য আমরা ধরো 2000 থেকে 2500 এরকম পেমেন্ট রাখবো, খুব বেশি পেমেন্ট রাখবো না। 12টা বই পাবা তোমরা, ওই বইগুলোর কাজ চলতেছে, ঠিক আছে, আমরা করতেছি বইগুলোর কাজ, বইগুলো পেয়ে যাওয়া। আর যারা শুধুমাত্র জিকে ইংলিশ ব্যাচে ভর্তি আসো, জিকে ইংলিশ ব্যাচে ওরা হচ্ছে বইগুলো ফ্রি পাবা, হ্যাঁ, এটা। আর যারা দুরন্ত প্রয়াসে আসো তারা 12টা বই পাবা, জিকে ইংলিশ বই সহ আরও 10টা বই, মানে মোট 12টা বই পাবা। আচ্ছা, যাই হোক, তাহলে এই জায়গায় খেয়াল করো, তাহলে পূর্ব পাকিস্তান এবং হচ্ছে পশ্চিম পাকিস্তান, তাহলে শুধুমাত্র পূর্ব পাকিস্তান এই অংশটার মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে, খাজা নাজিমুদ্দিন, খাজা নাজিমুদ্দিন। বাট 1951 সালে যখন তারা লিয়াকত আলী খানকে মেরে দেয়, 1971 সালে যখন তারা লিয়াকত আলী খানকে মেরে দেয়, তখন খেয়াল করো পূর্ব এবং পশ্চিম দুইটা মিলায় সম্পূর্ণ অংশের প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান, এবং শুধুমাত্র পূর্ব অংশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এই প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। বাট 1951 সালে যখন লিয়াকত আলী খানকে মেরে ফেলা হয়, তখন খেয়াল করো সম্পূর্ণ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, এই পদটা খালি হয়ে যায়। খেয়াল করে দেখছো, সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান, বাট 1951 সালে লিয়াকত আলী খানকে ওরা মেরে দেয়। তাহলে 1951 সালে লিয়াকত আলী খানকে মেরে দিলে এই পদটা খালি হয়ে যায়। এই পদটা খালি হয়ে গেলে তখন সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হয়? তখন সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় হচ্ছে আমাদের খাজা নাজিমুদ্দিন। দেখো, এতদিন পর্যন্ত খাজা নাজিমুদ্দিন শুধুমাত্র পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, শুধুমাত্র পূর্ব পাকিস্তান বা এই অংশটার, এই প্রদেশটার প্রধানমন্ত্রী ছিল, এবং সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। বাট 1951 সালে লিয়াকত আলী খানকে মেরে দিলে সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হয়ে যায়? সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায় হচ্ছে আমাদের খাজা নাজিমুদ্দিন। তাহলে খাজা নাজিমুদ্দিন যখন সম্পূর্ণ অংশের প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে খেয়াল করো তখন এই পূর্ব পাকিস্তান বা এই পার্টটুকুর যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তার পোস্ট বা তার পদবিটা খালি হয়ে যায়। খেয়াল করে দেখছো যে এই অংশটা তো একজন খাজা নাজিমুদ্দিন ছিল, বাট সে তখন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে লিয়াকত আলী খানের বদলে, কারণ তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই অংশটা খালি হয়ে যায়, মানে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। এই জায়গায় এসে বসে নুরুল আমিন। এই জায়গায় এসে কে বসে? এই জায়গায় এসে বসে হচ্ছে নুরুল আমিন। এই জায়গায় কে বসে? এই জায়গায় বসে হচ্ছে নুরুল আমিন, নুরুল আমিন। তাহলে 1951 সালে কিন্তু লিয়াকত আলী খানকে হত্যা করা হয়। লিয়াকত আলী খানকে হত্যা করা হলে সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হয়ে যায়? সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। দেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী এই পদটা খালি হয়ে যায়, তখন এই জায়গায় এসে কে বসে? এই জায়গায় এসে বসে হচ্ছে নুরুল আমিন। এই জায়গায় এসে কে বসে? এই জায়গায় এসে বসে হচ্ছে নুরুল আমিন, নুরুল আমিন। তাহলে খেয়াল করো পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন। দেন 1951 সালে সে সম্পূর্ণ পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়ে যায়। 1951 সালে সে সম্পূর্ণ পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়ে যায়, তখন তার জায়গায় ক্ষমতায় বসে হচ্ছে নুরুল আমিন। তার জায়গায় ক্ষমতায় বসে কে? নুরুল আমিন, ঠিক আছে। দেন আসো, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি হাজারবার বলতেছি যাতে মুখস্থ হয়ে যায়। কেন এত টাইম নিয়ে পড়াচ্ছি, কেন ক্লাসে মুখস্থ করাচ্ছি? যাতে তোমাদের পরে গিয়ে আর পড়তে না হয়। তাহলে সবাই কিন্তু ক্লাসে মুখস্থ করে যাবে, জিকে ক্লাসে মুখস্থ করে যাও। আমাকে বলো মুখস্থ হয়েছে কিনা। জিকে ক্লাস করবা আবার মুখস্থ হবে না, আবার গিয়ে পড়তে হবে, এরকম ক্লাস নেওয়ারও দরকার নেই, ক্লাস করারও দরকার নেই। ক্লাসে তোমাদের পড়া মুখস্থ হবে, এটা আমি ইনশিওর করতে চাই। ওকে, তারপর আসুন। তাহলে 23শে জুন 1949 সালে, ঠিক আছে,
23 জুন 1949 সালে, 23 জুন 1949 সালে, ঠিক আছে, 23 জুন 1949 সালে তারা হচ্ছে বাংলা আওয়ামী মুসলিম লীগ গঠন করে। আওয়ামী মুসলিম লীগ গঠন করে 23 জুন 1949 সালে তারা আওয়ামী মুসলিম লীগ গঠন করে। কোথায়? ঢাকা রোজ গার্ডেনে এক রাজনৈতিক কর্মী সম্মেলনে। ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। দেখো, শুধু যদি বলে শুধুমাত্র মুসলিম লীগ, শুধুমাত্র মুসলিম লীগ, আওয়ামী কথাটা না থাকে, শুধুমাত্র বলে তারা শুধুমাত্র মুসলিম লীগ, কবে গঠিত হয়? সেটা হবে 1906 সালে। ঠিক আছে, যদি বলে শুধুমাত্র মুসলিম লীগ, সেটা গঠিত হয় 1906 সালে নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে। নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে। শুধুমাত্র যদি বলে যে শুধুমাত্র মুসলিম লীগ, শুধুমাত্র মুসলিম লীগ কথাটা বলে, তাহলে সেটা হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে 1906 সালে গঠিত হয়। বাট যদি আমি বলি যে আওয়ামী মুসলিম লীগ, এটা কবে গঠিত হয়? 23 জুন 1949 সালে। ঠিক আছে, 23 জুন 1949 সালে ঢাকা রোজ গার্ডেনে এক রাজনৈতিক কর্মী সম্মেলনে। ঠিক আছে, ঢাকা রোজ গার্ডেনে বা টিকাটুলির KM দাস ল্যান্ড রোডে। ঠিক আছে, টিকাটুলির KM দাস ল্যান্ড রোডে, ঢাকার টিকাটুলির KM দাস ল্যান্ড রোডে, এই জায়গায় তারা হচ্ছে এটা গঠন করে। ঠিক আছে, KM দাস ল্যান্ড রোডে এটা গঠন করে। ঢাকা রোজ গার্ডেনে বা টিকাটুলির KM দাস ল্যান্ড রোডে, রোজ গার্ডেনে বা টিকাটুলির KM দাস ল্যান্ড রোডে 23 জুন 1949 সালে। ঠিক আছে, আর 23 জুন 1757 সালে, 23 জুন 1757 সালে পলাশের প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের ভিতরে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ইংরেজদের ভিতরে কী হয়েছিল? যুদ্ধ হয়েছিল। তাহলে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতিকে, মানে কার নেতৃত্বে গঠিত হয়েছিল? প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হচ্ছে শামসুল হক। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হচ্ছে শামসুল হক। এটা মনে রাখতে হবে যে আওয়ামী মুসলিম লীগের যখন প্রতিষ্ঠা হয় তখন তার সভাপতি কে ছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর সাধারণ সম্পাদক ছিল হচ্ছে শামসুল হক। সাধারণ সম্পাদক ছিল হচ্ছে শামসুল হক। ঠিক আছে, এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্ট কী ছিল? এই যে আওয়ামী মুসলিম লীগ যে গঠিত হইলো, সে জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্ট বা পদবি কী ছিল? ঠিক আছে, এটা তোমাকে পড়তে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্ট বা হচ্ছে পদবি কী ছিল। পোস্ট বা হচ্ছে পদবি কী ছিল? তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক তো দেখো শামসুল হক চলে গেছে সাধারণ সম্পাদক, বাট বঙ্গবন্ধুর পোস্ট ছিল হচ্ছে প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক। ঠিক আছে, যুগ্ম সাধারণ সম্পাদক। দেন খেয়াল করো, যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, ঠিক আছে, তখন এটার নাম ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে 1955 সালে গিয়ে, হ্যাঁ, কখন? 1955 সালে গিয়ে তারা হচ্ছে মুসলিম শব্দটা বাদ দিয়ে দেয়। 1955 সালে গিয়ে তারা মুসলিম শব্দটা বাদ দিয়ে দেয়, কারণ তারা মনে করে যে মুসলিম নামটা দিলে এটা সাম্প্রদায়িকতার একটা বিষয় তারা মনে করে। এই জন্য তারা এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেয়। ঠিক আছে, মুসলিম শব্দটা বাদ দিয়ে দেয় 1955 সালে। ঠিক আছে, 55 সালে। এবং পরবর্তী এটার নাম হয়ে যায় আওয়ামী লীগ। ঠিক আছে, যেটা বর্তমানে আওয়ামী লীগ নামে পরিচিত, আওয়ামী লীগ। ঠিক আছে, আওয়ামী লীগ। দেন এখন প্রশ্ন হচ্ছে, যদি বলে ভাইয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কবে, তাহলে কিন্তু সেম দিন। আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ সেম প্রতিষ্ঠান, এবং আওয়ামী লীগ এটার প্রতিষ্ঠা দিনও সেম, 23 জুন 1949 সাল। ঠিক আছে, 23 জুন 1949 সাল। ঠিক আছে, তাহলে পাকিস্তান শব্দটা তারা মুসলিম শব্দটা বাদ দিয়ে দেয় 1955 সালে। এবার পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন কে? পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে চৌধুরী রহমত আলী। ঠিক আছে, চৌধুরী রহমত আলী নামে একজন ব্যক্তি, সে সর্বপ্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করে। এবং চৌধুরী রহমত আলী সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চৌধুরী রহমত আলী তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং তার লেখা নাও অর নেভার একটা বই ছিল, তার এটা হচ্ছে নাও অর নেভার। ঠিক আছে, নাও অর নেভার। সেখানে সে সর্বপ্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের চৌধুরী রহমত আলী তার প্রথম লেখা নাও অর নেভার এই বইতে পাকিস্তান শব্দটার উল্লেখ করছে। ঠিক আছে, নাও অর নেভার এই বইটাতে সে হচ্ছে আমাদের পাকিস্তান শব্দটি প্রথম ইউজ করছে। ঠিক আছে, প্রথম ইউজ করছে নাও অর নেভার। তাহলে তার বই চৌধুরী রহমত আলীর বইটার নাম কি ছিল? নাও অর নেভার। ঠিক আছে, নাও অর নেভার। তার এই বইটাতে সে হচ্ছে সর্বপ্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করছে। তারপর দেখো, খাজা নাজিমউদ্দিনের পর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে নুরুল আমিন। কারণ খাজা নাজিমউদ্দিন যখন লিয়াকত আলী খানকে 1951 সালে মেরে দেয়, তখন তো সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায় খাজা নাজিমউদ্দিন। দেন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার এই অংশটুকুর যে মুখ্যমন্ত্রীর পোস্টটা, সেটা কিন্তু তখন খালি ছিল।
ঠিক আছে, খালি ছিল। এবং এই জায়গায় তখন আসে হচ্ছে আমাদের নুরুল আমিন, ঠিক আছে, নুরুল আমিন। এখানে সাল পড়তে হবে না, হ্যাঁ, এখানে সাল পড়ার দরকার নেই। এগুলো আমাদের এই সালগুলা মানে আমাদের যতটুকু লাগবে এতটুকু সুন্দর করে আমাদের ওই জিকে বইটাতে সুন্দর করে দেওয়া আছে। এটা তোমরা ঈদের পরে পাবা। সো মন খারাপ করার কিছু নয় যে ভাইয়া স্লাইড থেকে বুঝতেছি না বা একটু হিজিবিজি লাগতেছে, কি পড়বো বুঝতেছি না, কোনো টেনশনের কোনো কারণ নাই। আমাদের বই আছে, বইয়ের বাইরে একটা সিঙ্গেল জিনিসও লাগবে না। যা যা পড়াবো বই থেকে দেখে দেখে পড়াবো, ঠিক আছে। ওকে, দেখো তাইলে তারপর পড়বা এখান থেকে এগুলো কিছু পড়তে হবে না, এখান থেকে এগুলো কিছু পড়তে হবে না, ঠিক আছে। এই তো মোটামুটি এটাই ছিল আমাদের এই স্লাইড থেকে পড়া, এই স্লাইড থেকে পড়া। তাহলে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কবে, এটা বলো সবাই মুখে মুখে বলো। আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়, মুখে মুখে বলো। 23শে জুন 1949 সালে ঢাকার রোজ গার্ডেনে এক রাজনৈতিক কর্মী সম্মেলনে। ওকে, তাহলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হয় কত সালে, 1955 সালে, 1955 সালে। আর আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতিকে সবাই একটু বলো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে। আর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হচ্ছে শামসুল হক। আর বঙ্গবন্ধুর উপাধি কি ছিল, বঙ্গবন্ধুর পদবি কি ছিল, এটা ছিল যুগ্ম সাধারণ সম্পাদক। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি মানে সাধারণ সম্পাদক হয়েছে কবে, 1953 সালে। 1953 সালে তিনি গিয়ে সাধারণ সম্পাদক হন। 1966 সালে তিনি হচ্ছে সভাপতি হন। 1966 সালে গিয়ে তিনি কি হন, সভাপতি হন, ঠিক আছে। তারপর আসুন, আচ্ছা এখন গণপরিষদ মানে কি? গণপরিষদ মানে হচ্ছে ধরো পাকিস্তান তো একটা স্বাধীন দেশ, হ্যাঁ, পাকিস্তান তো এখন একটা স্বাধীন দেশ, কিন্তু একটা স্বাধীন দেশ হতে গেলে সেই স্বাধীন দেশে কি লাগবে, একটা সংবিধান লাগবে, ঠিক আছে। স্বাধীন দেশ হয়েছে, ঠিক আছে, এখন তাদের কি লাগবে, স্বাধীন দেশ হওয়ার পরে তোমার কি লাগবে, একটা তোমার হচ্ছে একটা সংবিধান লাগবে, ঠিক আছে, সংবিধান লাগবে, ঠিক আছে, সংবিধান লাগবে। তাহলে এই সংবিধান বানানোর জন্য যে পরিষদটাকে গঠন করা হয়েছে, একটা সংবিধান বানানোর জন্য, একটা দেশের সংবিধান বানানোর জন্য যে পরিষদটা গঠন করা হয়েছে সেই পরিষদটাকে বলা হয় হচ্ছে গণপরিষদ। তাহলে গণপরিষদ মানে কি? গণপরিষদ কথাটা দ্বারা তুমি কি বুঝো? গণপরিষদ কথা হচ্ছে এমন একটা পরিষদ যে পরিষদের মাধ্যমে একটা দেশের সংবিধান রচনা করা হয়। ওকে, তাহলে প্রথম প্রশ্ন যে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে কোথায়? পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে হচ্ছে করাচিতে। 23শে ফেব্রুয়ারি 1948 সালে, এটা মনে রাখতে হবে। তাহলে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন তানিয়া এতক্ষণ পরে আসছো ক্লাসে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, রেকর্ড দেখে নিও, হ্যাঁ রেকর্ড দেখে নিও। তাহলে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে কোথায়? পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে হচ্ছে করাচিতে 23শে ফেব্রুয়ারি 1948 সালে। 23শে ফেব্রুয়ারি 1948 সালে করাচিতে, ঠিক আছে। এখন এই গণপরিষদে দেখো, চিন্তা করো, একটা দেশ তৈরি হয়েছে, তাহলে প্রথমে একটা দেশ তৈরি হলে প্রথমে কোন জিনিসটা নিয়ে ঝামেলা হবে? প্রথমে ঝামেলা হবে হচ্ছে ভাষা নিয়ে, যে পশ্চিম পাকিস্তানে তারা উর্দুতে কথা বলে আর বাংলাদেশে এই জায়গায় তারা বাংলাতে কথা বলে। তাহলে একটা রাষ্ট্রভাষা বানাইতে হবে না? তাহলে যে একটা দেশের, যে কোনো দেশেরই একটা রাষ্ট্রভাষা থাকে, যে ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা, রাষ্ট্রের সব কিছু ওই ভাষায় লিখিত হবে। তাহলে এই জায়গায় সমস্যা দেখা যায় প্রথমে, যে বাঙালিরা বলে যে বাংলা হবে রাষ্ট্রভাষা, আর ওরা বলে যে না, বাংলাকে দিব না, আমরা উর্দুকে দিব রাষ্ট্রভাষা। তো এই জিনিসটা নিয়ে প্রথম সমস্যা দেখা দেয়। এবং গণপরিষদে যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন, ঠিক আছে, বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, এই লোক, ঠিক আছে, এই লোক, উনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। এবং উনি কুমিল্লার, ঠিক আছে, কুমিল্লার একজন সংসদ সদস্য ছিলেন, গণপরিষদের সদস্য ছিলেন, ঠিক আছে, কুমিল্লা এলাকা থেকে তিনি একজন গণপরিষদের সদস্য ছিলেন। এবং তিনি সর্বপ্রথম বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন এবং তিনি বলেন যে বাংলাকেও হচ্ছে তোমার একটা পার্ট বানাতে হবে, হ্যাঁ, বাংলাকেও একটা পার্ট বানাতে হবে, কারণ বাংলাও একটা পার্ট, ঠিক আছে, বাংলাও একটা পার্ট, বাংলাকে তাদেরকে একটা পার্ট বানাতে হবে, মানে বাংলা ভাষাটাকেও রাষ্ট্রভাষার একটা অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, ঠিক আছে। তাহলে তারপর দেখো এই যে তারপরে আর কিছু লাগবে না এখান থেকে। আর যুক্তফ্রন্ট এগুলো আমরা পরে পড়বো, অন্য স্লাইডে পড়বো, এটা দরকার নেই, ঠিক আছে। যুক্তফ্রন্ট এগুলো আমাদের পড়তে হবে না, এগুলো আমরা পরে পড়বো, পরবর্তীতে অন্য জায়গায় পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা পরে পড়বো, অন্য জায়গায় পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি একটা মাত্র পড়বা যে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে আনেন?
পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে আনেন? তাহলে পাকিস্তান ক্লাস বেশিক্ষণ নিব না, ফাতেমা 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট হাইস্ট এরকম ক্লাস নেব, 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 15 মিনিট, কারণ জিকে বেশিক্ষণ পড়লে মাথা ঘুরায় যাবে। হ্যাঁ, জিকে আমরা ক্লাসে মুখস্থ করব এবং অল্প অল্প করে ক্লাসে যতক্ষণ পড়াবো ততক্ষণ মুখস্থ করব। চাইলে অনেকক্ষণ ক্লাস নেওয়া যায়, বাট এত দীর্ঘ সময় ক্লাস নেব না, মোটামুটি অল্প ক্লাসে আমরা পড়া শেষ করে ফেলবো। বুঝতে পারছো ফাতেমা? আচ্ছা, তাহলে এখান থেকে আর কিছু লাগবে না, শুধু একটা মাত্র প্রশ্ন লাগবে। আরেকটা জিনিস খেয়াল করো যে পাকিস্তানের সংবিধান তৈরি করতে কিন্তু অনেক বছর সময় লাগে। ঠিক আছে, পাকিস্তানের সংবিধান তৈরি করা হয় হচ্ছে 1956 সালে। হ্যাঁ, পাকিস্তানের সংবিধান তৈরি করা হয় হচ্ছে 1956 সালে। 1956 সালে তারা হচ্ছে পাকিস্তানের সংবিধান তৈরি করে। ঠিক আছে, পাকিস্তানের সংবিধান তৈরি করে। দেখো এখানে একটা কথা লেখা আছে যে 1956 সালের 23শে মার্চ পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানকে ঘোষণা করা হয় ইসলামী প্রজাতন্ত্র হিসেবে। পাকিস্তানকে ঘোষণা করা হয় ইসলামী প্রজাতন্ত্র হিসেবে। তাহলে পূর্ববঙ্গ, দেখো এই যে পাকিস্তানের পার্টটা পূর্ব পাকিস্তান, এটা কিন্তু 1956 সালের আগে এই পার্টটাকে ডাকা হয়তো পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ যেহেতু বাংলাদেশ বা বঙ্গ জাতীয় জনগোষ্ঠী এই জায়গায় বসবাস করতো, এই জন্য এটাকে বলা হয়তো হচ্ছে পূর্ববঙ্গ। ঠিক আছে, পূর্ববঙ্গ বলা হয়তো। তাহলে 1956 সালে 23শে মার্চ পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। 1956 সালে 23শে মার্চ পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানকে ঘোষণা করা হয় হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে। পাকিস্তানকে কী হিসেবে ঘোষণা করা হয়? পাকিস্তানকে ঘোষণা করা হয় হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে। এটা একটু মনে রাখবা যে 1956 সালে 23শে মার্চ পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানকে ঘোষণা করা হয় হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে। তারপর চলো, আচ্ছা এরপর দেখো এই জায়গায় যে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রকে বাতিল করেন কে? এই শুধুমাত্র এই স্লাইড থেকে শুধুমাত্র একটা জিনিসই পড়বা যে 1956 সালে তারা হচ্ছে যে সংবিধানটা প্রণয়ন করে। 1956 সালে যে সংবিধানটা প্রণয়ন করে এটাকে হচ্ছে ভেঙে দেয়। ঠিক আছে, এটাকে হচ্ছে তোমার ভেঙে দেয় বা হচ্ছে এটাকে বাতিল করে দেয় কে? ইস্কান্দার মির্জা 7ই অক্টোবর 1958 সালে। ঠিক আছে, পরবর্তীতে এই তারিখের পর 7ই অক্টোবর 1958 সালে ইস্কান্দার মির্জা এটাকে বাতিল করে দিয়ে সে হচ্ছে প্রেসিডেন্ট হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট হয়। এই জন্য পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা। ঠিক আছে, তাহলে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রকে বাতিল করে কে? ইস্কান্দার মির্জা। ঠিক আছে, কে বাতিল করে বলো? মুখস্থ হয়ে যাবে, ইস্কান্দার মির্জা। কবে? 7ই অক্টোবর 1958 সালে এবং পরবর্তী ইস্কান্দার মির্জা কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট হন। ঠিক আছে, পরবর্তী ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট হন। ঠিক আছে, প্রেসিডেন্ট হন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি একটু বলো যে ভাইয়া এই পর্যন্ত মুখস্থ হয়েছে কিনা? আমি একটু বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা। ওকে, চাঁদনি ক্লাসটা শুরু হয়েছে হচ্ছে 8টায়। হ্যাঁ, 8টায় শুরু হয়েছে। আচ্ছা, এরপর আসো ভাষা নিয়ে তাদের সমস্যা। যে প্রথমে তারা বললো না উর্দুই হবে রাষ্ট্রভাষা, আমরা বাংলাকে রাষ্ট্রভাষা দিব না। এদের প্রথম কথা হচ্ছে এটা, মানে তারা বাংলাকে রাষ্ট্রভাষা দিতে চায় নাই। এর ফলশ্রুতিতে এই জায়গায় এই পুরো পাকিস্তানে হচ্ছে একটা আন্দোলন শুরু হয়। এই জায়গায় একটা আন্দোলন শুরু হয়। ঠিক আছে, এই জায়গায় একটা আন্দোলন শুরু হয়। এই আন্দোলন তৈরি করার জন্য একটা সংগঠন তারা তৈরি করে, এটাকে বলা হয় তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস, ঠিক আছে, এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা? ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা? ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস। ঠিক আছে, তমুদ্দুন মজলিস। এখন এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান? মেইনলি এটা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্যই বানানো হয়েছে। বা যদি বলে যে এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে কিন্তু পশ্চিম পাকিস্তানিরা মানে ঝামেলা করতে পারে। এজন্য এটা বলা হয়েছে যে এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তারা কখনোই বলে নাই যে এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তারা বলছে এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যাতে পাকিস্তানিরা কোনো ঝামেলা করতে না পারে। ঠিক আছে, এবং এটা প্রতিষ্ঠা করা হয় কবে? 1 সেপ্টেম্বর। ঠিক আছে, এটা 2 হবে না, এটা হবে 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর 1947 সালে। এটা কি হবে? এটা হবে 1 সেপ্টেম্বর 1947 সালে। 1 সেপ্টেম্বর 1947 সালে। কার নেতৃত্বে গঠিত হয়? এটা গঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম।
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম, তার নেতৃত্বে হচ্ছে তোমার গঠিত হয় তমুদ্দুন মজলিস। কবে গঠিত হয়? এটা গঠিত হচ্ছে 1 সেপ্টেম্বর 1947 সালে, 1 সেপ্টেম্বর 1947 সালে, ঠিক আছে। 1 সেপ্টেম্বর 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয় তমুদ্দুন মজলিস, ঠিক আছে, তমুদ্দুন মজলিস। তারপর দেখো, ভাষা আন্দোলনের মুখপত্র হচ্ছে কি সাপ্তাহিক সৈনিক। মুখপত্র মানে কি? মুখপত্র মানে হচ্ছে পত্রিকা, মুখপত্র মানে হচ্ছে পত্রিকা। তাইলে মুখপত্র মানে হচ্ছে পত্রিকা, তাইলে এই জায়গায় খেয়াল করো যে ভাষা আন্দোলনের মুখপত্র কি? মুখপত্র হচ্ছে সাপ্তাহিক সৈনিক। তাহলে এই সময় তারা সাপ্তাহিক সৈনিক নামে একটা পত্রিকা তারা চালু করছিল, যেটা সাপ্তাহিক। শুধুমাত্র এই লাইনটা পড়বা, ভাষা আন্দোলনের মুখপত্র কি? সাপ্তাহিক সৈনিক, শুধুমাত্র এই লাইনটা পড়বা। আচ্ছা, তারপর দেখো, তমুদ্দুন মজলিসের আয়োজনে ঢাকা কলেজে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক সেমিনার আয়োজন করা হয় 15 সেপ্টেম্বর 1947 সালে। এটা একটু পূর্বা, হ্যাঁ, যে ঢাকা কলেজে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার নেতৃত্বে ঢাকা কলেজে একটা সেমিনার আয়োজন করা হয়, যেটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। একটা সেমিনার আয়োজন করা হয়, কার সভাপতিত্বে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে একটা সেমিনার আয়োজন করা হয়, তার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, ঠিক আছে। কত সালে? তার একটা পড়বা, 15 সেপ্টেম্বর 1947, ঠিক আছে, 15 সেপ্টেম্বর 1947 সালে। এবং ওই সেমিনারে তারা হচ্ছে একটা বই, একটা পুস্তিকা প্রকাশ করে। ওই সেমিনারে তারা একটা পুস্তিকা প্রকাশ করে, সেটার নাম সেম ছিল, সেটার নামও ছিল পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা। তারা একটা পুস্তিকা প্রকাশ করে, এটা ছিল ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা। তারা ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকাটার নাম কি ছিল? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তারা একটা সেমিনার আয়োজন করে, ঢাকা কলেজে একটা সেমিনার আয়োজন করে, সেটার নামও ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এবং তারা একটা বইও প্রকাশ করে, সেটার নামও ছিল কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এবং প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে এই বইটা, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই বইটা কাদের লেখা? এই বইটার লেখককে, বা এই বইটা কারা কারা লিখছে, ঠিক আছে। যেমন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম লিখছে, কাজী মুতাহার হোসেন লিখছে, এবং হচ্ছে আবুল মনসুর আহমেদ। এই তিনটা নাম তোমাকে পড়তে হবে, যে কোন তিনজন লেখক এই বইটা লিখছে। প্রথম হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, তারপর হচ্ছে কাজী মুতাহার হোসেন, এবং হচ্ছে আবুল মনসুর আহমেদ। তাহলে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা, এটার নাম কি? এটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তাহলে পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা। এটা কে লিখছে? হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, তারপর হচ্ছে আবুল মনসুর আহমেদ, এবং হচ্ছে কাজী মুতাহার হোসেন। আবুল মনসুর আহমেদ এবং হচ্ছে কাজী মুতাহার হোসেন, ঠিক আছে, কাজী মুতাহার হোসেন। তাহলে বলো, আমার সাথে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। আমার সাথে বলো, ঠিক আছে, আমার সাথে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। এই দেখো একটা কঙ্কাল, এই যে কঙ্কাল বলতেছে আমার সাথে, দেখো এভাবে বলবা, হ্যাঁ, তোমরা এভাবে বলবা, কঙ্কাল যেভাবে বলতেছে এভাবে বলবা। আচ্ছা, যাই হোক, তাহলে তমুদ্দুন মজলিস এটা কোন ধরনের প্রতিষ্ঠান? প্রথম প্রশ্ন, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এবং এটা প্রতিষ্ঠিত হয় কবে? এটা প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর 1947 সালে, ওকে। 1 সেপ্টেম্বর 1947 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এবং এটা কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। ঢাবি পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে এটা গঠিত হয়। দেন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে ভাষা আন্দোলনের মুখপত্রের নাম কি? ভাষা আন্দোলনের মুখপত্র হচ্ছে সাপ্তাহিক সৈনিক, ঠিক আছে। ভাষা আন্দোলনের মুখপত্র হচ্ছে সাপ্তাহিক সৈনিক, জাস্ট এটা পড়বা। দেন তমুদ্দুন মজলিসের উদ্যোগে একটা তারা ঢাকা কলেজে তারা হচ্ছে একটা হচ্ছে তোমার সেমিনার আয়োজন করে, এটা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে তারা একটা সেমিনার আয়োজন করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে। এবং এই সেমিনারের পর তারা একটা বই বানায়, বইটার নাম হচ্ছে পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই সেম নামে। এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা, হ্যাঁ, ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, ঠিক আছে। এটা তারা বানায়, ঠিক আছে, এটা তারা বানায় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে তারা একটা বই বানায়, ঠিক আছে, এই নামে তারা একটা বই বানায়। তাইলে এখন খেয়াল করো, এই বইটার লেখক কারা কারা ছিল? এই বইটার লেখক হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, কাজী মুতাহার হোসেন, এবং হচ্ছে আবুল মনসুর আহমেদ। তারপর চলো, আচ্ছা এবার আসো, তাই এটা তোমাকে আমি পড়াইছি, এই লাইনটা পড়বা, জাস্ট
তারিখ পড়তে হবে না, কোনো তারিখ পড়তে হবে না, জাস্ট এটা আমাদের যে বইটা, এই বইটার ভিতরে একদম খুবই সুন্দরভাবে দেওয়া আছে, বুঝছো? সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমরা বইটা তোমরা ঈদের পরে পেয়ে যাবা, দেখবা যে এটা সেরা একটা বই, ঠিক আছে? আমি নিজে পরিশ্রম করে বইগুলো লিখছি এবং একদম সেরা একটা বই হবে, ঠিক আছে? দেখবা আমি আর সাদি ভাই মিলে সুন্দরভাবে বইটা লিখছি, একদম সেরা একটা বই পাবা। এবং এই লেভেলের বই এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের মার্কেটে নাই, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য স্পেশালাইজড করে বানানো। ওকে, তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা প্রথম অধিবেশনে, পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানানকে কুমিল্লার দীরেন্দ্রনাথ দত্ত, এটা পড়বা, কুমিল্লার দীরেন্দ্রনাথ দত্ত, সে হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান, ঠিক আছে? এই লাইনটা পড়বা। তারপর দেখো মোহাম্মদ আলী জিন্নাহ, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে, মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে সে হচ্ছে বাংলাদেশে আসছে। মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে হচ্ছে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পর সে হচ্ছে তোমার বাংলাদেশে ভাষণ দিছে। যে মোহাম্মদ আলী জিন্নাহ দুই জায়গায় ভাষণ দিছে, যে 21শে মার্চ 1948 সালে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে, 21 তারিখে, 1948 সালের 21শে মার্চ, ঠিক আছে? 1948 সালের 21শে মার্চ সে হচ্ছে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে, এবং 24শে মার্চ হচ্ছে কার্জন হলে, দুই জায়গায়, 21 তারিখে এক জায়গায় এবং 24 তারিখে এক জায়গায়। এটা মনে রাখতে হবে যে 1948 সালের 21শে মার্চ সে হচ্ছে তৎকালীন রেসকোর্স ময়দানে, ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে, এবং 24শে মার্চ হচ্ছে কার্জন হলে সে একটা ঘোষণা দিছে। ঘোষণায় সে কী বলছে? ঘোষণায় সে বলছে যে উর্দু এবং শুধুমাত্র উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, ঠিক আছে? উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তাহলে শুধুমাত্র উর্দুই হবে কি এই পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটাই সে বলছে। তাহলে 1948 সালের 21শে মার্চ এবং হচ্ছে 24শে মার্চ, তাহলে 21শে মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ হচ্ছে কার্জন হলে সে ঘোষণা দিচ্ছে যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা, ঠিক আছে? এরপর দেখো, দেন এই ঘটনা বলার পর দেখো জিন্নার ঘটনা 1948 সালের পরে আর তেমন জানা যায় না, কারণ 1948 সালে হচ্ছে জিন্নাহ মারা যায়, ঠিক আছে? জিন্নাহ 1948 সালে মারা যায়, এই জন্য 1948 সালের পর জিন্নার আর তেমন ঘটনা আমরা জানি না, ঠিক আছে? দেন 1948 সালে 21শে মার্চ সে হচ্ছে রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ কার্জন হলে ভাষণ দেয়, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। দেন চিন্তা করো, তখন আমরা বলছিলাম যে 1951 সালে লিয়াকত আলী খান, 51 সালে কিন্তু লিয়াকত আলী খান মারা যাওয়ার পরে সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে খাতা নাজিমুদ্দিন এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে নুরুল আমিন, ঠিক আছে? তাহলে খেয়াল করো এই জায়গায় খেয়াল করো, তাহলে তোমার তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিমুদ্দিন ছিল। সেও সেম কথা বলছে, সেও বলছে যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেও সেম কথা বলছে, সেও বলছে যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, ঠিক আছে? এটা সে কবে বলছে? 26শে জানুয়ারি 1952 সালে ঢাকার এক জনসভায়, 26শে জানুয়ারি 1952 সালে ঢাকার এক জনসভায়। তাই এখান থেকে দুটো জিনিস পড়বা, যে মোহাম্মদ আলী জিন্নাহ বলছে যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেটা দুই জায়গায় বলছে। 21শে মার্চ 1948 সালে 21শে মার্চ সে বলছে রেসকোর্স ময়দানে, এবং 24শে মার্চ সে বলছে হচ্ছে কার্জন হলে। আর 26শে জানুয়ারি 1952 সালে সেম কথা বলছে কে? সেম কথা বলছে হচ্ছে আমাদের খাজা নাজিমুদ্দিন। আচ্ছা, এরপর আসো তাহলে 1952 সালে 21শে ফেব্রুয়ারি, তোমরা সবাই জানো যে এরপরে তো বহুত কাহিনী হলো। এসব বলার পরে তারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা হচ্ছে একটা তোমার কারফিউ জারি করে, তাই না? কারফিউ জারি করে, যে একটা হরতাল জারি করে, যে 4 জনের বেশি বের হওয়া যাবে না, কোনো মিটিং করা যাবে না। তো বাংলাদেশের যে ছাত্ররা ছিল, ছাত্র সমাজ ছিল মেডিকেলের স্পেশালি ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্ররা ছিল, তারা কিন্তু এটা ভাঙে, ঠিক আছে? এই তাদের এই কারফিউ বা হরতাল এটাকে ভেঙে তারা কিন্তু মিছিল নিয়ে সামনে আগায় যায়, ঠিক আছে? 21শে ফেব্রুয়ারি 1952 সালে তারা সেই বিখ্যাত, ঠিক আছে, সেই বিখ্যাত তাদের ইটা শুরু করে 1952 সালে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? তাহলে এই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। আর যেহেতু আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলতেছি, তাহলে আমাকে এই জায়গায় বাংলা তারিখটা পড়তে হবে, যে এই দিন বাংলা কি তারিখ ছিল? বাংলা তারিখ ছিল হচ্ছে 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ, 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। তাহলে বাংলা সন ছিল 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ, আর ইংলিশ ছিল হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952, 21শে ফেব্রুয়ারি 1952, ঠিক আছে? এটা একটু পড়বা। তারপর হচ্ছে খেয়াল করো, পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? 1956 সালে। তাহলে পাকিস্তান জাতীয় পরিষদ তারা কিন্তু
উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1956 সালে, ঠিক আছে, 1956 সালে, এটা একটু পড়বা, 56 সালে। আর ভাষা আন্দোলনে অনেকে মারা যায়, তার ভিতরে সর্বকনিষ্ঠ বা সব থেকে কম বয়সী কে ছিল? সর্বকনিষ্ঠ বা সব থেকে কম বয়সী ছিল হচ্ছে কিশোর ওহিউল্লাহ। একটা কিশোর, তার নাম হচ্ছে কিশোর ওহিউল্লাহ, সে ছিল সব থেকে কম বয়স্ক। তাহলে ভাষা আন্দোলনের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ শহীদ কে ছিল? এটা হচ্ছে কিশোর ওহিউল্লাহ, তার বয়স ছিল 8 থেকে 9 বছর। কিশোর ওহিউল্লাহ তার বয়স ছিল 8 থেকে 9 বছর, ঠিক আছে। এখন খেয়াল করো, এই ভাষা শহীদদের স্মরণে, হ্যাঁ, এই ভাষা শহীদদের স্মরণে কিন্তু তারা পরবর্তীতে কিন্তু শহীদ মিনার নির্মাণ করছে। ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছে এদের স্মরণে তারা কিন্তু পরবর্তীতে শহীদ মিনার নির্মাণ করছে। এর ভিতরে প্রথম শহীদ মিনার, খেয়াল করো, আমরা কেন্দ্রীয় শহীদ মিনার কোনটা? কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ যেটা আছে না, আমরা যেখানে পড়াশোনা করি, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে অনেক বড় একটা শহীদ মিনার আছে। তোমরা 21 ফেব্রুয়ারি আসলেই দেখবা যে ওই জায়গায় ফুল দেয়, তাই না, পুষ্পস্তবক অর্পণ করে, ঠিক আছে। এটা সবার অনেক বড়, সব থেকে বড়, এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের আউটডোর বা বহির্বিভাগের ওই জায়গায়। আর প্রথম শহীদ মিনার এটা কোথায় নির্মাণ করছে তারা? প্রথম শহীদ মিনার নির্মাণ করছে এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্র হোস্টেলটা আছে এই জায়গায়। ছাত্র হোস্টেল যেটা আছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল, ওই জায়গায় তারা হচ্ছে প্রথম শহীদ মিনার নির্মাণ করছে। প্রথম শহীদ মিনার ধরো 21শে ফেব্রুয়ারি 1952, 21শে ফেব্রুয়ারি 1952 এই দিন হচ্ছে সবাই মারা গেছে, ঠিক আছে। 21শে ফেব্রুয়ারি 1952 এই দিন হচ্ছে মানুষ মারা গেছে, সবাই মারা গেছে। এবং এর 2 দিন পর, হ্যাঁ, এই 2 দিন পর 23শে ফেব্রুয়ারি 1952 সালে তারা নির্মাণ শুরু করে। তাহলে প্রথম শহীদ মিনারটা নির্মাণ করে তারা 2 দিন পরে বা হচ্ছে 1 দিন পরে, 23শে ফেব্রুয়ারি 1952। 23শে ফেব্রুয়ারি 1952 তারা হচ্ছে প্রথম শহীদ মিনারটা নির্মাণ শুরু করে, ঠিক আছে। এবং তারপরে উদ্বোধন করা হয় কবে? তাহলে 23 তারিখে তারা সারাদিন কাজ করে নির্মাণ মোটামুটি শেষ করে ফেলছে। এবং এর পরের দিন মানে 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি 1952 তারা হচ্ছে এটাকে উদ্বোধন করে। 24শে ফেব্রুয়ারি 1952 তারা হচ্ছে এটাকে উদ্বোধন করে। এবং উদ্বোধন করে কে? উদ্বোধন করা হচ্ছে শহীদ শফিউরের পিতা। তোমরা জানো যে শফিউর রহমান সে কিন্তু হয়েছিল, মানে সে কিন্তু ভাষা শহীদ ছিল। শফিউর রহমান, তার পিতা, শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান, ঠিক আছে, মাহবুবুর রহমান, শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান, সে হচ্ছে এটা উদ্বোধন করছে, ঠিক আছে। শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান সে হচ্ছে উদ্বোধন করছে কবে? তার 1 দিন পরে, 24শে ফেব্রুয়ারি 1952 সালে। বাট পাকিস্তানিরা কি এটা রাখবে তোমার মনে হয়? পাকিস্তানিরা এটা রাখে নাই, ঠিক আছে, পাকিস্তানিরা এটা রাখে নাই। পাকিস্তানিরা এটা হচ্ছে ভেঙে দিছে এর 2 দিন পর, 26শে ফেব্রুয়ারি 1952 সালে। 26শে ফেব্রুয়ারি 1952 সালে পাকিস্তানিরা এটা ভেঙে দিছে, ঠিক আছে, এটা ভেঙে দিছে। এবং এটার নকশা কে করছে? প্রথম শহীদ মিনার যেটা আছে, যেটা তারা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে বানিয়েছিল, সেটা নকশা করছে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার বদরুল আলম, ঠিক আছে, ডাক্তার বদরুল আলম, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার বদরুল আলম। এবং এটার নাম ছিল হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। এটার নাম ছিল হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। এটার নাম হচ্ছে কি? এটার নাম ছিল হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ। তাহলে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু হয় কবে? এটা তোমাকে মনে রাখতে হবে। কবে নির্মাণ শুরু হয়? 23শে ফেব্রুয়ারি 1952 সালে। একদিন নির্মাণ করে। উদ্বোধন করে কবে? উদ্বোধন করে সবাই একটু মুখে মুখে বলো, মুখে মুখে বলো। উদ্বোধন করেন কবে? উদ্বোধন করা হচ্ছে তার 1 দিন পরে, 24শে ফেব্রুয়ারি 1952 সালে। তারপর প্রশ্ন সবাই বলো, সবাই মুখে মুখে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। ভেঙে দেয় কবে? এর 2 দিন পরে, 26শে ফেব্রুয়ারি 1952 সালে, ঠিক আছে। এবং এর নকশা করেন কে? বলো, আর মুখে মুখে বলো। এর নকশা করেন হচ্ছে ডাক্তার বদরুল আলম। এটা নকশা করেন কে? নকশা করেন হচ্ছে ডাক্তার বদরুল আলম। এবং এটার নাম কি? যে প্রথম শহীদ মিনার যেটা তারা নির্মাণ করছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। এটার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। এবার আসো কেন্দ্রীয় শহীদ মিনার, এটা কি? ওই যে ওইটা যেটা আমরা তোমাদের 21শে ফেব্রুয়ারিতে যেটা আমরা পুষ্পস্তবক অর্পণ করি 21শে ফেব্রুয়ারিতে, এটা হচ্ছে মেইন যে সবার বড় যে একটা শহীদ মিনার, সেখানে এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন করা হয় কবে? 21শে ফেব্রুয়ারি 1963 সাল। এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা তোমাকে মনে রাখতে হবে যে কেন্দ্রীয় শহীদ মিনার এটা কখন উদ্বোধন করা হয়। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1963 সালে, 1963 সালের 21শে ফেব্রুয়ারি। তাহলে 1963 সালের 21শে ফেব্রুয়ারি তারা হচ্ছে এটা উদ্বোধন করছে। এবং উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন হচ্ছে আবুল বরকতের মা হাসিনা বেগম। উদ্বোধন করেন হচ্ছে আবুল বরকতের মা হাসিনা বেগম।
আবুল বরকতের মা হাসিনা বেগম, সে হচ্ছে এটা উদ্বোধন করছে 21শে ফেব্রুয়ারি 1963 সালে। 21শে ফেব্রুয়ারি 1963 সালে আবুল বরকতের মা হাসিনা বেগম এটা উদ্বোধন করছে। এবং এটার নকশা করছে কে? এটার ডিজাইনার হচ্ছে হামিদুর রহমান, মানে এটা স্থপতি কে? এটা স্থপতি হচ্ছে হামিদুর রহমান, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার এটা স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনার এটা স্থপতি হচ্ছে হামিদুর রহমান, এবং তাকে এই কাজে সাহায্য করছে হচ্ছে নবের আহমেদ। এটা মনে রাখবা যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান, এবং তাকে এই কাজে সাহায্য করছে কে? তাকে এই কাজে সাহায্য করছে হচ্ছে নবের আহমেদ। তাকে এই কাজে সাহায্য করছে কে? তাকে এই কাজে সাহায্য করছে হচ্ছে নবেরা আহমেদ। তাকে এই কাজে সাহায্য করছে হচ্ছে নবেরা আহমেদ। তাকে এই কাজে সাহায্য করছে হচ্ছে নবেরা আহমেদ। তাহলে হামিদুর রহমান, হামিদুর রহমান সে হচ্ছে এই জায়গায় তোমার হচ্ছে যে এটার মেন স্থপতি হচ্ছে হামিদুর রহমান, আর এই কাজে তাকে সাহায্য করছে হচ্ছে নবেরা আহমেদ। এই কাজে তাকে সাহায্য করছে কে? সাহায্য করছে হচ্ছে নবেরা আহমেদ। এই কাজে তাকে সাহায্য করছে হচ্ছে নবেরা আহমেদ। তাহলে এটা পড়বা যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? ঠিক আছে, 1952 সালের 21শে ফেব্রুয়ারি এটা কি বার ছিল? এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তাহলে বাংলা সনটা পড়বা, এটা হচ্ছে 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। হ্যাঁ, 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ, 58 বঙ্গাব্দ। এবং সর্বকনিষ্ঠ শহীদকে? সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কিশোর ওহিউল্লাহ, ঠিক আছে। সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কিশোর ওহিউল্লাহ। এবং খেয়াল করার প্রথম শহীদ মিনার যেটা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে তারা হচ্ছে এটা করছে। প্রথম শহীদ মিনার নির্মাণ করছে কবে? এটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 1952, 23শে ফেব্রুয়ারি 1952। এবং এটা উদ্বোধন করা হয়েছে কবে? একদিন পরে, এটা 24 তারিখ উদ্বোধন করছে, একদিন পরে 24শে ফেব্রুয়ারি 1952 সালে। এবং এটা তোমার হচ্ছে 2 দিন পরে হচ্ছে তারা ভেঙে দেয় 26শে ফেব্রুয়ারি 1952 সালে। আর নকশা করছে কি? ডাক্তার বদরুল আলম। এবং এটার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। শহীদ স্মৃতিস্তম্ভ, এর নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ। আর বলবা কেন্দ্রীয় শহীদ মিনার। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন করা হয় কবে? প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1963 সাল। 21শে ফেব্রুয়ারি 1963 সাল। এবং উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন হচ্ছে আবুল বরকতের মা হাসিনা বেগম। আবুল বরকতের মা হাসিনা বেগম। তারপর প্রশ্ন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কেন্দ্রীয় শহীদ মিনার এটার স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান, এবং তাকে এই কাজে সাহায্য করেন কে? তাকে এই কাজে সাহায্য করেন হচ্ছে নবের আহমেদ, ঠিক আছে, নবের আহমেদ। এবার এটা দেখো, এটা হচ্ছে লাস্ট স্লাইড এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট স্লাইড আজকে। তাহলে প্রথম শহীদ মিনার উন্মোচন করেন কে? এটা হচ্ছে শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। এর বাইরে কিছু পড়াবো না, আজকে এখানেই শেষ। শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান, ঠিক আছে, শফিউরের পিতা মাহবুবুর রহমান, ঠিক আছে। এবং এটা ভেঙে দেয়, প্রথম শহীদ মিনার ভেঙে দেয় কবে? 26 তারিখ। আমি তোমাকে আগের স্লাইডে বলছি যে 26শে ফেব্রুয়ারি 1952 সালে তারা কিন্তু এটা প্রথম ভেঙে দেয়। 26শে ফেব্রুয়ারি 1952 সালে কিন্তু তারা ভেঙে দেয়, ঠিক আছে। তারপর দেখো এই জিনিসটা, যে শহীদ মিনার নিয়ে স্মৃতিস্তম্ভ কবিতাটার রচয়িতাকে? স্মৃতিস্তম্ভ কবিতা মানে শহীদ মিনারকে নিয়ে তারা একটা তোমার হচ্ছে একটা কবিতা রচনা করে, এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ কবিতা। স্মৃতিস্তম্ভ কবিতাটার রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। শহীদ মিনার নিয়ে স্মৃতিস্তম্ভ কবিতাটা রচনা করেন কে? স্মৃতিস্তম্ভ কবিতাটা রচনা করেন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ, ঠিক আছে, আলাউদ্দিন আল আজাদ, আলাউদ্দিন আল আজাদ। আর জহির রায়হান একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করছে, ঠিক আছে, এটা তুমি মনে রাখবা যে শহীদ আমাদের এই যে তোমার 1952 সালের ভাষা আন্দোলন, এটার উপর ভিত্তি করে আমাদের জহির রায়হান সে একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করছে, এটা হচ্ছে জীবন থেকে নেওয়া, ঠিক আছে, জীবন থেকে নেওয়া, ঠিক আছে, জীবন থেকে নেওয়া একটা বিখ্যাত চলচ্চিত্র ছিল তার ওই টাইমে। আচ্ছা, এখন খেয়াল করো কবর নাটক, কবর নাটকটার লেখককে? প্রথম প্রশ্ন হচ্ছে যে কবর নাটকটার লেখককে? কবর নাটকটার লেখক হচ্ছে মুনির চৌধুরী। কবর নাটকটার লেখক হচ্ছে মুনির চৌধুরী, ওকে। তাহলে কবর নাটকটার লেখককে? এটা পরীক্ষাতে আসে যে ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকটার রচয়িতাকে বা লেখককে? এটা হচ্ছে মুনির চৌধুরী, ঠিক আছে। তাহলে মুনির চৌধুরী হচ্ছে ভাষা আন্দোলনের কবর নাটকটার রচয়িতা, মুনির চৌধুরী। এবং এই মুনির চৌধুরী এই কবর নাটকটা মঞ্চিত হয় কখন, মানে কখন তারা এটা উপস্থাপনা করে? যখন মুনির চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন, ঠিক আছে, মুনির চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন 21শে ফেব্রুয়ারি 1953 সাল, ঠিক আছে, 1953 সালে 21শে ফেব্রুয়ারি। এবং তিনি ওই টাইমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই নাটকটাকে কী করেন? মঞ্চস্থ করেন, ঠিক আছে। এবং এটার মেন কাহিনী কী ছিল? এটার মেন কাহিনী কী ছিল? এটার মেন কাহিনী ছিল হচ্ছে তোমার ভাষা আন্দোলন, ঠিক আছে, ভাষা আন্দোলন, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, তারপর দেখো এই যে ভাষা শহীদদের স্মরণে ভাস্কর্য মুদের গরব স্থাপিত হয় কোথায়? বাংলা একাডেমি প্রাঙ্গণে। এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে যে মুদের গরব এটা কোথায়? মুদের গরব ভাস্কর্য এটা কোথায়? হ্যাঁ,
মুদের গৌরব ভাস্কর্যটা কোথায়? এটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তারপর প্রশ্ন হচ্ছে যে মুদের গৌরব ভাস্কর্যের ভাস্করকে। মুদের গৌরব ভাস্কর্যের ভাস্কর হচ্ছে অখিল পাল। তাহলে মুদের গৌরব ভাস্কর্যটির ভাস্করকে, এটা হচ্ছে অখিল পাল। হ্যাঁ, এটা মনে রাখবা, অখিল পাল। তারপরে দেখো এই জিনিসটা যে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? তাহলে বাংলাদেশের সংবিধানের 3 নং অনুচ্ছেদে। তাহলে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? বাংলাদেশের সংবিধানের 3 নং অনুচ্ছেদে, 3 নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের সংবিধানের 3 নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, লাস্ট জিনিস, আজকের লাস্ট জিনিস যেটা আমরা পড়বো, লাস্ট জিনিস সেটা হচ্ছে এইটা, যে 21-এর প্রথম গান কোনটা? যে 21 ফেব্রুয়ারি 1952 সালে যে এত মানুষ মারা গেল, এটাকে নিয়ে তারা প্রথম একটা গান রচনা করছে। এটা হচ্ছে বলবো না বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না, বলবো না বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না। তাহলে এটা হচ্ছে 21-এর প্রথম গান। তাহলে 21-এর প্রথম গান কোনটা? এটা হচ্ছে বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না। এই গানটা গীতিকার, মানে গানটা কে গাইছে বা গানটা কে লিখছে? গীতিকার মানে হচ্ছে গানটা কে গাইছে, সে হচ্ছে ভাষা সৈনিক গাজীউল হক। ভাষা সৈনিক গাজীউল হক। গাজীউল হক একজন ভাষা সৈনিক ছিলেন এবং তিনি এই গানটা লিখছে যে বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না, বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না। ঠিক আছে, বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি বলবো না। ঠিক আছে, আর এটা গীতিকার হচ্ছে ভাষা সৈনিক গাজীউল হক এবং সুর করছে কে? ঠিক আছে, সুর করছে হচ্ছে তার ভাই, এ হচ্ছে নিজামুল হক। ঠিক আছে, তার ভাই নিজামুল হক। তার ভাই নিজামুল হক। তাইলে এটা এটা তোমাকে পড়তে হবে যে তোমার 21-এর প্রথম গান কোনটা। ঠিক আছে, 21-এর প্রথম গান কোনটা? 21-এর প্রথম গান কোনটা? ঠিক আছে। হ্যাঁ, তাহলে 21শে ফেব্রুয়ারির গান কোনটা? ঠিক আছে, 21শে ফেব্রুয়ারির গান কোনটা, প্রথম গান কোনটা? এটা হচ্ছে বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না। এটা গীতিকারকে, মানে গানটার প্রথমে গাইছে কে? সেটা হচ্ছে ভাষা সৈনিক গাজীউল হক। ভাষা সৈনিক গাজীউল হক এবং সুর করছে হচ্ছে তার ভাই নিজামুল হক। আচ্ছা, একজন প্রশ্ন করছে, চম্পানাথ একজন প্রশ্ন করছে যে মনির চৌধুরী কেন জেলে গেছে? এটার মেন কারণ কি? এটা মেন কারণ হচ্ছে মনির চৌধুরী একজন ভাষা সৈনিক ছিল এবং সে এ ভাষা শহীদদের স্মরণে, হ্যাঁ, ভাষা শহীদদের স্মরণে শিক্ষকদের একটা প্রতিবাদ সভা হয়েছিল। এই প্রতিবাদ সভাতে হচ্ছে মানে এই যে তারা আমাদের ছাত্রদেরকে মারলো 52 সালে 21শে ফেব্রুয়ারি, এটার প্রতিবাদ একটা সভা হয়েছিল ছাত্রদের, মানে শিক্ষকদের একটা প্রতিবাদ সভা হয়েছিল এবং এটা নেতৃত্ব দিচ্ছিলেন মনির চৌধুরী। ঠিক আছে, মনির চৌধুরী নেতৃত্ব দিচ্ছিলেন এবং এই প্রতিবাদ সভায় অংশগ্রহণের কারণে তাকে চাকরিচ্যুত করা হয় এবং তাকে হচ্ছে জেলখানায় বন্দি করে দেওয়া হয়। বুঝতে পারছো চম্পা? মেনলি এই যে মানে প্রতিবাদ সভায় যোগ দেওয়ার কারণে, এই ভাষা আন্দোলনের প্রেক্ষিতে যে মানুষদেরকে মারছে এটার বিরুদ্ধে যে প্রতিবাদ সভা, সেখানে যোগদান করার জন্য, ঠিক আছে, এটা যোগদান করার জন্য তাকে চাকরিচ্যুত করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। বুঝছো? তাই তখন সে কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি 1953 সে হচ্ছে কবর নাটকটা লেখেন এবং সেটা হচ্ছে মঞ্চস্থ করেন। ঠিক আছে, আর 21-এর প্রথম গান কোনটা? এটা হচ্ছে বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না। গীতিকার হচ্ছে গাজীউল হক আর সুরকার হচ্ছে নিজামুল হক। তাহলে আজকে কী কী জিনিস আমরা পড়লাম একটু রিক্যাপ করি কুইক। দেখো, এখানে প্রথমে বলছি যে ভারত পাকিস্তান আলাদা হয়। 14ই আগস্ট হচ্ছে তোমার হচ্ছে 14ই আগস্ট হচ্ছে আমাদের পাকিস্তান আর 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 39 সালে যেটা দিছে। আর 40 সালে হচ্ছে লাহোর প্রস্তাব দেয় শেরে বাংলা একে ফজলুল হক। পরবর্তীতে বহুত কাহিনী হয়। আর তোমার হচ্ছে ভারতের একটা রানীর প্রতিনিধি থাকে, ভারতের গভর্নর জেনারেল, আর পাকিস্তানে থাকে পাকিস্তানের গভর্নর জেনারেল, এটা পড়ছি আমরা। দেন পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হয়। ঠিক আছে, আওয়ামী লীগ গঠিত হয়, এটা আমরা পড়ছি। ঠিক আছে, পরে হচ্ছে যে পাকিস্তান চৌধুরী ব্যবহার করেন কে? চৌধুরী রহমত আলী। ঠিক আছে, এগুলো আমরা পড়ছি। তারপরে এই জায়গায় গণপরিষদ অধিবেশনে বাংলা ভাষা সংশোধনী প্রস্তাব আনেন কে? দীনেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, এগুলো একবার পড়বা, একদম সহজ লাগবে এখন। তারপর ইস্কান্দার মির্জা পাকিস্তানের স্বাধীনতাকে বাতিল করে, এটাও পড়ছি। ঠিক আছে, তারপরে যে তমুদ্দুন মজলিসের নেতৃত্বে তোমার হচ্ছে তমুদ্দুন মজলিসের নেতৃত্বে বিভিন্ন জায়গায় তোমার সেমিনার করা হয় এবং পুস্তক নিয়ে আসা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, কাদের নেতৃত্বে? অধ্যাপক আবুল কাশেম, কাজী মুতাহার হোসেন, আবুল মনসুর আহমেদের নেতৃত্বে। পরবর্তীতে গিয়ে আমাদের তোমার হচ্ছে যে জিন্না এবং হচ্ছে আমাদের খাজা নাজিমুদ্দিন ভাষণ দেয় যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে গিয়ে আমাদের সেই তোমার 1952 সালের 21শে ফেব্রুয়ারি গিয়ে
সেই তোমার হচ্ছে ক্ল্যাশটা লাগে, ঠিক আছে। এই জায়গায় গিয়ে আমাদের আন্দোলন তৈরি হয়, এখানে অনেকে মারা যায়। তারপর আমরা প্রথম শহীদ মিনার তৈরি করি, কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করি, যেটাকে পরবর্তীতে ভেঙে দেওয়া হয়, ঠিক আছে, ভেঙে দেওয়া হয়। এবং এর প্রতিবাদে হচ্ছে তোমার গান রচনা করা হয়। প্রথম গান, 21-এর প্রথম গান, বলবো না বলবো না, 21শে ফেব্রুয়ারি বলবো না। আর বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3 নং অনুচ্ছেদে। ওকে, তাহলে আমাকে একটু বলো যে ভাইয়া সব কিছু ক্লিয়ার কিনা, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আমরা এখনই শেষ করে দিব। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, পারবা কিনা, শেষ করে দিব এখনই। মোটামুটি মুখস্থ হয়েছে কিনা, আমি চাই যে মোটামুটি পড়া মুখস্থ হবে, কারণ এগুলো বোঝার কিছু নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে মাথায় ঢুকাই দেওয়া। ওকে, প্রদীপ্ত বলতে সব কিছু ক্লিয়ার। ওকে, ঠিক আছে প্রদীপ্ত 100% ক্লিয়ার। ওকে, মোনা ভাজা ভাজা, আচ্ছা যাক, আমি এটাই চাই যে ভাজা ভাজা হবে, কারণ জিকের জন্য আমি আলাদা টাইম বের করবো না। ইংলিশের ক্ষেত্রেও সেম, তুমি চেষ্টা করবা ক্লাসে হচ্ছে পড়াগুলা একটু মানে হচ্ছে প্র্যাকটিস করে নিতে, যাতে ক্লাসের পরে আর সমস্যা না হয়। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকদিন আরেকটা ক্লাসে। ওকে, লিটন, মৃদা, তারপর যারা আছো সবাই ভালো থাকো। হ্যাঁ, ওকে।